নমস্কার দর্শক বন্ধুরা, আগের ভিডিওতেই বলছিলাম মেদিনীপুর কলিং, তাই আবারও অরণ্যে, আর সাথে বাংলার ঐতিহ্য। তবে শুরু থেকে শুরু করা যাক। নতুন এক ছুটির দিনে একটা অনিচ্ছাকৃত ভুল ঘটিয়ে দক্ষিণেশ্বরকে সেলাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপথ। দক্ষিণেশ্বরের সার্কেল পেরিয়ে মন্দিরকে ডানে রেখে এগিয়ে যেতে হবে নিজ জেলাকে বিদায় জানাতে। আর প্রত্যেকবারের মতন এবারও বালি ব্রিজের মুখোমুখি, আমার প্রিয় বালি ব্রিজ। প্রতিবার যাওয়া আসার সময় পেরোই, কিন্তু তাও অলওয়েজ ভালো লাগে, জানি না কেন। এর উত্তর ভেবেও পাই না। যাই হোক, আপাতত ব্রিজ পেরিয়ে রাজচন্দ্রপুরের সার্কেল থেকে বামে বেঁকে যাব। ধরতে হবে NH6, মেদিনীপুর যাব যে। আর NH6 ধরে এগিয়ে যেতে হবে ধুলাগড় টোল প্লাজার উদ্দেশ্যে। বলছিলাম একটি অনিচ্ছাকৃত ভুলের কথা। ভুলটা আশা করি দেখতেই পাচ্ছেন। ইমপ্রপার ফোকাস, ভুলভাল এক্সপোজার আর গোদের ওপর বিস্ফোরা আমার মোবাইল মাউন্ট, যা করে রেখেছে ফ্রেমটা ব্লক। সব মিলিয়ে যাতা একেবারে। এসে পড়েছি ধুলাগড়। গণ্ডগোলগুলো এখন আরোই স্পষ্ট। এই ভুলের জন্য আমি সত্যিই ক্ষমাপ্রার্থী, এবং নেক্সট ভিডিওতে এই ভুলগুলো নিশ্চয়ই শুধরে নেব। নোভাইস হয়ে বেশি এক্সপেরিমেন্ট করতে যাওয়ার ফল ভুগতে হচ্ছে, এই যা। তবে ভুল থেকেই তো মানুষ শেখে, আমিও শিখছি। তবে আর বেশি পাকামো করব না, এটুকু বলছি। আর এবার ধুলাগড় পেরিয়ে চলে এসেছি কোলাঘাটের কাছে। সামনেই রয়েছে কোলাঘাট ব্রিজ। এটাও যেন একটা ল্যান্ডমার্কের মতন। আসা মানে ঘুরতে যাচ্ছি। আর এসে পড়েছে কোলাঘাট ব্রিজ। বাই রেলপথ আর ডানপন্থী থ্রটেলে চাপ দিয়ে এগিয়ে যাব দেবরা টোল প্লাজার দিকে। আচ্ছা, চেস্ট মাউন্ট বেটার নাকি হেলমেট মাউন্ট? আপনাদের কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ফিডব্যাকই আমাকে শিখতে সাহায্য করবে। নইলে ভুল যে মনুষ্য করতেই থাকবে। এবারে এসে পড়েছি দেবরা টোল প্লাজার কাছে। মেদিনীর ডাকে সাড়া দিয়ে আগের দিনের সামান্য স্পর্শ করা গনগনির পর আজ আরেকবার পশ্চিম মেদিনীপুরে বাইকের সুবাদে পার করে নেব অনায়াসেই। এই জন্যই গাড়িওয়ালারা বাইকওয়ালাদের বেশি সহ্য করতে পারেন না। ট্রাফিকের ভিড়ে পাশ কাটিয়েই হোক বা টোল না দিয়ে চলে যাওয়া, এসব যেন আমাদেরই স্টাইলিশ স্মৃতিতে না জড়িয়ে বরং আজ সঞ্চয় ও উপভোগ। আর এবারে ডানে বেঁকে NH6 থেকে চলে এসেছি সুলতানপুরে। আগের দিনও গেছিলাম সুলতানপুর। মাল্টিভার্সটা তাহলে সত্যি, নইলে এভাবেও ফিরে আসা যায় নাকি? ডেডপুলের ট্রেলারটা দেখলেন? মার্ভেলও তবে কামব্যাক করছে, আর আমিও করলাম কামব্যাক পশ্চিম মেদিনীপুরে। এবারে গ্রামের এই রাস্তা পেরিয়ে পৌঁছতে হবে নদীর পাড়ে। এখানে রয়েছে কাঁসাই বা কংসাবতী নদী। এটি আমাদের রাজ্যের অন্যতম প্রধান নদী। কালিদাসের মেঘদূত হোক কিংবা অন্যান্য সংস্কৃত সাহিত্য গ্রন্থ, সবেতেই এর উল্লেখ রয়েছে। তবে সেখানে একেই নদীকে কপিসা বলে মেনশন করা হয়েছে। মাইথোলজি অনুযায়ী কৃষ্ণ দামোদর নদের রূপে যখন কংসাবতীকে আলিঙ্গন করতে এগিয়ে আসে, তখন সমুদ্রের কাছে বাগদত্তা কংসাবতী দ্রুত সমুদ্রের পানে ধাবিত হয়ে মিলিত হয়। আর ওই যে দূরে দেখতে পাওয়া যায় নদীর পাড়। আর এখন আমাদের নদী পেরিয়ে যেতে হবে পাথরার উদ্দেশ্যে। এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে বাঁশের সাঁকো টপকাতে হবে। বাপ রে, এ তো সাংঘাতিক! পুরো সাঁকোটা নড়ছে, রীতিমতো কাঁপছে। তবে বাইক পেরোচ্ছে যখন, আশা করি ভেঙে পড়বে না। সাহস জুটিয়ে চড় পড়ে যাওয়া কাঁসাই পার করে নিই। আমি, সাঁকো, বাইক সবাই একসাথে লাফাচ্ছে। এত লাফালাফির চক্করে আনন্দ হচ্ছে বটে, কিন্তু একটু হলেও বুকটা ধরফর করছে। যাই হোক, এসেই পড়েছি এই পারের কাছে, উইদাউট এনি ক্যাজুয়ালিটি। ধন্য আমি। তবে এদিকে আসার আরও একটা ভালো রাস্তা রয়েছে, কিন্তু আমি হলাম অটোমোবাইল পথিক। যদি এভাবেই না ঘোরা হয়, তাহলে আর অ্যাডভেঞ্চার কোথায়? মরাল অফ দ্য স্টোরি, জীবনে এভাবেই আনন্দ খুঁজে নিতে হয় নিজের মতন করে। সে রাস্তাই হোক কিংবা সাংসারিক জাতাকল। যাতার প্যাচে না আটকে এক্ষণে বরং এই গ্রাম পেরিয়ে ধরে নেব পাথরা যাওয়ার পথ। এই রাস্তা সম্পূর্ণই গ্রামের মধ্যে দিয়ে আর কাঁসাই বাঁধের ওপর দিয়ে। এ রাস্তা এজন্যই যে আমাকে অ্যাট্রাক্ট করেছে তা বলাই বাহুল্য। আর এবার উঠে পড়ব সেই গ্রাম্য বাঁধের রাস্তায়। তবে শীতে বাঁধের মজা পাবো না হয়তো, কারণ অর্ধেকই তো কৃষিজমি। কিন্তু বর্ষাকালে এখানে এলে সত্যিই অনবদ্য লাগবে। আসার ইচ্ছে তো রইলই, দেখা যাক কি হয়। আপাতত মিনি জঙ্গল টাইপ রাস্তাটাই না হয় উপভোগ করে নিই। এখান থেকে কিলোমিটার 10 পাথরা। পশ্চিম মেদিনীপুরের পাথরা গ্রামটি বিখ্যাত হলো টেরাকোটা মন্দিরের জন্য। এখানে একদা শয়ে শয়ে মন্দির ছিল, কিন্তু কাঁসাইয়ের বন্যায় এবং কিছু দুষ্ট পাচারকারীদের হাতে পড়ে অধিকাংশই ভেঙে গিয়েছে। কিন্তু তাও কিছু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। বর্তমানে এই গ্রাম্য মন্দিরগুলো সবই ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে।
পৃথিবীর সব দেশেই তাদের হেরিটেজ কালচারকে রক্ষা করার কত আইন রয়েছে, আর এদিকে আমাদের দেশ নিজেদের লোকেরাই নিজেদের সম্পদকে শেষ করে দিচ্ছে। আচ্ছা, এতে কার লাভ হচ্ছে বলুন তো? অন্তত আমাদের দেশের যে ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে তা রাজ্যের ট্যুরিজমের হালাত দেখলেই বোঝা যায়। যাই হোক, মাটির রাস্তা পেরিয়ে এবারে পিচের রাস্তায় এসে পড়লাম, আর এখান থেকে বাঁধটা খুব সুন্দর বোঝা যায়। তবে এটাকে বাঁধ না বলে উঁচু আল বলাই যেতে পারে। বাদিকের অংশগুলোতে বর্ষায় নদীর জল ভরে থাকে, তখন একে প্রকৃত রূপে দেখতে পাওয়া যায়। এদিকে রাস্তাঘাট খারাপ নয়, তবে আমি গ্রামের মধ্যে দিয়ে চলেছি বলে একটু মেলানো মেশানো রাস্তা পেরোতেই হচ্ছে। এতে বরং আমি দারুণ খুশি, কারণ আমার এসবই ভালো লাগে। প্রকৃতির খুব কাছে নিজেকে উপলব্ধি করতে পারি যে, আর সেটা এই মিনি জঙ্গল যথাযথই পরিপূর্ণ করছে। আর এ রাস্তার ওপারে আছে সেই মন্দির গ্রাম। জঙ্গল বয়কে সাইডে রেখে এখন বরং বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যে মনোনিবেশ করি। আর এবার NH-16 থেকে কানেক্টিং রোড ছেড়ে ডান দিকে প্রবেশ করব পাত্রা গ্রামে। আর এসে পড়েছি পাত্রার বাড়ুজ্জে ভিটের কাছে। দেখেই বোঝা যাচ্ছে সবই এখন জবরদখল হয়ে আছে। থাক, আপাতত সেসব কথা। আমাদের আপাতত লক্ষ্য হচ্ছে ঘুরে নেওয়া পাত্রা এবং তার টেরাকোটার মন্দিরগুলো। খাঁটি টেরাকোটার কাজ করা এই 3টি শিব মন্দির। এখানে দ্বারপাল হিসেবে রয়েছে 2 লাঠিয়াল। এটি বাড়ুজ্জে ভিটের অন্যতম পূজা প্রাঙ্গণ। একদা এখানে শিবরাত্রির সময় মেলা বসত, সমারোহ হতো অগণিত ভক্ত ও দর্শকবৃন্দের। আজ সবই ইতিহাস ও ধ্বংসাবশেষ, কিন্তু তাও যা অবশিষ্ট পড়ে রয়েছে তা সেই ইতিহাসের সাক্ষ্যবাহক হিসেবে কি সত্যিই যথাযথ? যাই হোক, এইটুকুই হয়তো আমাদের জেনারেশনকে চেনাচ্ছে সেই যুগের স্বর্ণযুগকে। পোড়ামাটির কাজ ও টেকসই ইট, যা কিনা এখানে অনেক বাড়ি তৈরিতেও ব্যবহার করা হয়েছে, আর তারই ফলশ্রুতি এই ভগ্নপ্রায় দশা। পেছনের অংশে দেখতে পাওয়া যায় এক মা ও ছেলেকে, বুকে জড়িয়ে রাখা সন্তান ও মায়ের দুজনেরই মস্তকহীন। সে যুগের এমন অনেক ঘটনা যা কিনা শিল্পের আকারে ইতিহাসের সাক্ষ্যবহ। বর্তমানে আমাদের স্থলদেশ অনেকটা উঁচু হয়ে গেলেও আগে একসময় এটাই ছিল উচ্চতায়। ফলে সহজেই বোঝা যায় সে সময় স্থলভাগ কতটা নিচে ছিল। জলস্তর বাড়ছে, আর তার সাথে টেক্কা দিতে উঁচু করতে হচ্ছে আমাদের স্থলভাগ। একসময় ব্যানার্জি ভিটের এই পুকুরে স্নান করে সিঁড়ি ভেঙে উঠে আসতে হতো এ মন্দিরে। বর্তমানে এটুকু যে অবশিষ্ট আছে এই অনেক। আর এবার চলে এলাম কাছারি মহলের কাছে। এখানে রয়েছে 2 দিকে 2টি শিব মন্দির, সব মিলিয়ে পঞ্চরত্ন মন্দির। তবে রত্নের সন্ধান না পেলেও এই মন্দির প্রাঙ্গণ যে নিজেই একটি রত্ন তা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। কাছারি মহলের এই অংশে একসময় সভা বসত, ওপরে থাকত মশাল গোজা, আর এই প্রাঙ্গণে অনেক সভাসদদের সমাগম হতো। নির্ধারণ হতো অঞ্চলের আইন ও ব্যবস্থাপনা। মহলের ভেতরের অংশে এগিয়ে গেলে দেখতে পাওয়া যায় যে এই মহল একসময় দ্বিতল ছিল, এবং যেহেতু এটি ছিল সে যুগের ক্যাবিনেট সেক্রেটারিয়েট, তাই ওপর মহল থেকে চলত নজরদারি। এই মনুমেন্টকে 2010 সালে ন্যাশনাল ইম্পর্টেন্স ঘোষণা করা হয়। 1958 সালের অ্যানশিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেইন অ্যাক্ট অনুযায়ী বর্তমানে আইন করে বন্ধ করা হয়েছে মন্দিরের গা থেকে শিল্প ও ইট চুরি। তাতে কি আর দেশ বাঁচে? যতক্ষণ আমাদের দেশের জনগণ না জাগ্রত হবে, কিছুই হওয়ার নয়। এখানে তেতলার নিদর্শনও পাওয়া যায়। শুধু সংস্কৃতি নয়, সিভিলের দিকটাও কি সুন্দর ছিল। ভগ্নপ্রায় সিঁড়ির দশা, সাক্ষ্যবহ সে যুগের ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ির। নিচের অংশ অক্ষত থাকলেও ওপরের অংশের এই ধ্বংসাবশেষই প্রমাণ দেয় এখানকার ভ্যান্ডালিজমের। শোনা যায় এখানে ছিল সুড়ঙ্গ পথ, যা কিনা একদিকে বাঁকুড়ার বিষ্ণুপুর ও অন্যদিকে জঙ্গলের রাস্তায় উন্মুক্ত হতো। আক্রমণ থেকে বাঁচতেই এই ব্যবস্থা। এখন অবশ্য সবই বন্ধ করে দেওয়া হয়েছে। রাজপরিবারের পুরোহিত আজও বংশ পরম্পরায় করে চলেছেন শিবের আরাধনা। এই কাছারি মহলের 2 দিকে 2 শিব মন্দির শুধু আধ্যাত্মিকতা নয়, সাথে শক্তির প্রতীকও বটে। শোনা যায় অনেক মানুষই চেষ্টা করেছেন এই শিবলিঙ্গ চুরি করার, কিন্তু কেউ নাকি তা পেরে ওঠেনি। ভোলে বাবার এমনই মায়া। অপরদিকে অন্য শিব মন্দিরটির ইতিহাস হলো এটা বাড়ুজ্জে বংশের রাসমঞ্চের অধিষ্ঠানরত দেবতা। 1816 সালে রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় তৈরি করেন এই মন্দির। বকুল ফুলের সমারোহ ও অপর প্রান্তে এসে দেখা পেলাম রাসমঞ্চের। সর্বত্র রয়েছে গীতিকার, রাজারানী, শিকারের দৃশ্য, কিংবা মা দুর্গা, রাধাকৃষ্ণের কাহিনী, আবার মিথুন ও মহাকাব্যের দৃশ্য। কিন্তু এই শিব মন্দিরগুলোতে দশাবতার প্যানেল ছাড়া আর কোনো নিদর্শন নেই।
প্রকৃত অক্ষেই তা বাস্তুদেবতা, কিন্তু তার সাক্ষ্য বলতে রয়েছে শুধুই গল্পকথা। রাসমঞ্চে ও ভ্যান্ডালিজমের নিদর্শন রয়েছে ভুরি ভুরি। গল্প শোনার চেয়ে বরং সেই কাহিনী নিজের চোখে উপলব্ধি করতে পারলে তার রোমাঞ্চবোধ করি সহস্রগুণ বেশি অনুভব করা যায়। এখানকার এই গ্রাম্য পরিবেশ ও ইতিহাসের হাতছানি স্বল্প ভ্রমণ কিংবা পিকনিক করার জায়গা ছাড়া আজ আর তা কোনো কাজেই আসে না। সভ্যতা ও ঐতিহ্যকে পেছনে ফেলে এবার এগিয়ে যাওয়ার পালা এখানে আসার মূল উদ্দেশ্যে। আজ আবারও জঙ্গলের মাঝে ঘুরে বেড়ানোর ইচ্ছে, আর তাই পাথরা থেকে হরিশপুর রোড ধরে বেরিয়ে এসে হোসেনাবাদ থেকে ধরে নিলাম NH 14। এই রাস্তায় সোজা শালবনী জঙ্গল পেরিয়ে চন্দ্রকোনা রোড হয়ে চলে যায় গড়বেতার দিকে, যেখানে আগের ভ্লগে গেছিলাম গড়বেতার গনগনি গিরিখাত। না দেখে থাকলে দেখে নিন প্লেলিস্টে অ্যাড অন করে। আর এবার NH 14 থেকে বাঁদিকে বেঁকে ধরে নেব রীনা মণ্ডল রোড। আর রীনা মণ্ডলে আসতেই দেখতে পেলাম ঐতিহাসিক মেদিনীপুর শহরের প্রবেশদ্বারে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদ নাকি আমাকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ। যেহেতু একই দিনে ফিরে যেতে হবে, তাই কোনো বুকিং না করেই বরং যতটা পারি ঘুরে নিই এই অরণ্যের ইতিকথায়। আর এবার এই থেরুয়া মেদিনীপুর রোড থেকে ডানে বেঁকে এগিয়ে যাব আজকের দ্বিতীয় গন্তব্যে, গোপগড় ইকো পার্ক। মেদিনীপুর সদর ব্লকের গড়বেতা থানার অধীনে এই গোপগড় জঙ্গল এখন পার্কের মতন করে ট্যুরিস্ট প্লেস, পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হয়। রাজ্য সরকারের অধীনস্থ এই পার্কের প্রবেশ মূল্য পার পার্সন 10 টাকা এবং বাইক প্রতি 8 টাকা। টিকিট কেটে এবার ঢুকে পড়তে হবে গোপগড় জঙ্গলে। 2001 সালে উদ্বোধিত এই পার্ক গোপগড় ফোর্টের ধ্বংসাবশেষের চারিধারে তৈরি করা হয়েছে। রাজ্য সরকার থেকে ফোর্টকে রক্ষা করার চেষ্টা করা হলেও কালের অবহেলায় আজ কিছুমাত্র অবশিষ্টও নেই, শুধু রয়েছে সবুজের সমারোহ। আমার এটাই যথেষ্ট। জঙ্গল আমার বরাবরই ভীষণ প্রিয়, আর পার্কের ভেতরে আসতেই অরণ্যের সাক্ষাৎ পেলাম। ছুটির দিনের আনন্দে সামিল অগণিত মানুষ, কোনো ভিআইপিও এসেছেন বোধহয়, রয়েছে পুলিশের দেহরক্ষীর টিমও। আর এই গোপগড়ের মূল আকর্ষণ হলো এটি। আবারও বলছি, এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি সত্যিই ক্ষমাপ্রার্থী। অসাধারণ এই পরিবেশ শুধুমাত্র এক্সপোজারের গণ্ডগোলের জন্য নষ্ট হয়ে গেল, আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু এখানে এসে আমি নিজে উপভোগ করতে পারলেও আপনাদের এই অপরূপ শোভা দেখাতে না পারায় খুবই মর্মাহত লাগছে। ত্রুটি মার্জনা করে দেবেন। পার্কের এই রাস্তা ধরে এগিয়ে গেলে খাস জঙ্গলের ভেতরে যাওয়া যায়, আর এবার সেই দিকেই যাব। এই ইকো পার্কের 2টি গেট রয়েছে। আমরা পূর্ব দিকের গেট দিয়ে ঢুকে আপাতত পশ্চিম গেটের কাছ থেকে এই সুসজ্জিত বাগান দেখে যাব খাস দুর্গের পার্শ্ববর্তী জঙ্গল এলাকায়। আর যা বললাম, দুর্গের নাম ও নিশানা কিছুই যেন আর অবশিষ্ট নেই এখানে। যাই হোক, যা পাওয়া যায় সেইটুকুই প্রাণ ভরে উপভোগ করে নিই এই বেলায়। আবারও এসে পড়েছি সেই মূল অংশের সন্নিকটে। তবে এখানে আর বেশি ভিড় না বাড়িয়ে বরং হাত চালিয়ে এগিয়ে যেতে হবে জঙ্গলমহলের এই পশ্চিম ভাগের অংশের দিকে। তাই এখন ইকো পার্ককে বিদায় জানিয়ে এগিয়ে চলি পরের গন্তব্যে। আর এবার গোপগড় থেকে বেরিয়ে আবারও ধরে নিলাম ধেরুয়া মেদিনীপুর রোড। এই রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে গুড়গুড়িপালের উদ্দেশ্যে। এই রাস্তাটা হলো এলিফ্যান্ট করিডোর, তাই সাবধানতার বোর্ড চারিদিকে যে এই রাস্তা দিয়ে হাতি পারাপার করে। আসলে কথাটা সত্যি নয়, হাতিরা নয়, বরং আমরাই হাতিদের রাস্তা দিয়ে যাতায়াত করি। মনুষ্য জাতি সমৃদ্ধ বলেই হয়তো অবলা জীবের জমি অধিগ্রহণ করে তাকেই ব্রাত্য করে রেখেছে। তবে এ বিষয়ে আমি কিন্তু কোনো সন্দেশ দিতে চাইছি না, শুধু আমাদের সকলের অবস্থানটা পরিষ্কার করলাম আর কি। যাই হোক, রাজাদের রাজনীতি বাদ রেখে বরং নজর দিই জঙ্গলের এই অকৃত্রিম পরিবেশে। কথা বলতে বলতে চলে এসেছি গুড়গুড়িপাল ইকো পার্কের কাছে। এবার ঢুকে পড়ব ইকো পার্কে। টিকিট ঘর থাকলেও এই ইকো পার্কের তো গোপগড় ফোর্টের চেয়েও ভগ্নপ্রায় দশা। তা যেমনই হোক না কেন, আমার সৌন্দর্য দিয়ে কী বা হবে, আমি তো এসেছি প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে। তাই বরং বিনা টিকিটের এই প্রবেশের মজা উপভোগ করে নেওয়া যাক। শাল শিমুলের এই অরণ্য আর তার মধ্যে দিয়ে এই যাত্রাপথ সত্যি আলাদা একটা অনুভূতি দিচ্ছে। নিজেকে কেমন যেন হালকা লাগছে। ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ছি এই পরিত্যক্ত পার্কের। ব্যবহার কম হয় বলেই হয়তো এর বিউটিটা একেবারেই অকৃত্রিম। যদিও সাজানো বাগান ও গাছের সারি রয়েছে, তবুও বলছি জঙ্গলের পরিবেশ কিন্তু যতই পরিত্যক্ত ততই অকৃত্রিম। আর এটা নিজে না এলে সত্যিই উপভোগ করা যায় না।
আর এবার পুকুর পাড়ের ধার বরাবর এগিয়ে চলেছি ওয়াচ টাওয়ারের কাছে, যেটা কিনা এই পার্কের মধ্যমণি। দুপাশে সবুজের সারি আজ একটু বেশি বেড়ে যাওয়ার টেম্পারেচারকে দূরছাই করে বিদায় করে দিচ্ছে। বরং এই ভর দুপুরে বেশ ভালোই শীত উপভোগ করছি। অক্সিজেনের মহিমা আর কি, এই অক্সিজেন সংগ্রহের জন্যেই তো এত লম্বা রাস্তা পাড়ি দেওয়া। আর এখানে এসে একটা ভালোই অফরোডিং হয়ে যাচ্ছে। আর আমার পথিক যে সব রাস্তাতেই স্বচ্ছন্দ, তাও বেশ ভালোই ফিল করতে পারছি। সমাজহীন অরণ্য যেন টেনে নিয়ে চলেছে আমায়। ম্যাপ বন্ধ করে দিয়েছি অনেকক্ষণ। অজানা রাস্তায় এভাবে হারিয়ে যেতে যে বেশ লাগছে। আজ যে আমার হারিয়ে যাওয়ার নেই মানা। তাই উদ্দেশ্যহীন ভ্রমণের কারণেই এই সফর। এবার এসে পড়েছি ওয়াচ টাওয়ারের কাছে। এরও ভগ্নপ্রায় দশা, তাই এর ওপর চেপে ওর কষ্ট না বাড়িয়ে বরং বাহনের বদান্যতায় স্বাবলম্বী হওয়াই শ্রেয়। রাস্তার এক এক দিকে বেঁকে যাচ্ছে, আর আমি সেই পথেই যেন দিকভ্রান্তের মতন এগিয়ে চলেছি। আপাত দৃষ্টিতে এটাকে পাগলের প্রলাপ বলে মনে হলেও একবার এই সুখ যে উপভোগ করতে পেরেছে একমাত্র সেই বোঝে এর মাহাত্ম্য। আবারও আরেকটি পুকুর পাড় ধরে এগিয়ে যাব জঙ্গলের অন্য প্রান্তের দিকে। স্থানীয় লোকজনেদের কিছু চিহ্ন পাওয়া গেলেও কয়েকশো একরের এই পার্কে জনমানব বলতে আমরা জনা দশেক। এখানে পিকনিক করা যায়, বরং এখানে কোনো চার্জেসও লাগে না। শুধু একবার এসে পড়লেই ব্যাস, রোমাঞ্চ গ্যারান্টেড। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে এই অরণ্যকে সেই রাজ মুভিতে দেখানো উটির জঙ্গলের মতনই লাগছে। আর আমাদের বাংলায় যে তামিল সব উপকরণই রয়েছে, দেখে বুঝে একটা অনাবিল আনন্দ হচ্ছে। আর এবার জঙ্গলের রাস্তা ধরে এগোতে এগোতে এসে পড়েছি ধেরুয়া মেদিনীপুর রোডের কাছে। তাই ধরে নেব এই রাস্তা আর এগিয়ে যাব এবার খাস জঙ্গলের উদ্দেশ্যে। এবার আর কোনো পার্ক বা ম্যানমেড অরণ্য নয়, এবার শুধুই প্রাকৃতিক অরণ্য। আসলে যাওয়ার মূল আকর্ষণই ছিল এটা, কিন্তু রাস্তায় ইকো পার্কগুলো পড়ে, তাই একবার ঢু মেরে নিলাম আর কি। যাই হোক, ভ্রমণে বেশি প্ল্যানিং হলে তা কখনোই সফল হয় না। আর এবার মূল রাস্তা ধরে গ্রামের পথে এগিয়ে যাব খাস জঙ্গলের সাক্ষাৎ পেতে। হাতির ডেরা হলো এই জঙ্গল। এখানে পদে পদে হাতির পায়ের ছাপ বা তাদের পরাক্রমের চিহ্ন ছড়িয়ে রয়েছে। হাতির দেখা তো জয়পুরেও পেলাম না। আমার ভাগ্যে কি সে সুখ আর আছে? আর এই হলো খাস গুড়গুড়িপাড় জঙ্গল। সবুজের নিপাট এক আস্তরণ যেন ঢেকে রেখেছে পিচে ভরা এই রাস্তাকে। এই গুড়গুড়িপালের জঙ্গলের বৈজ্ঞানিক মহলেও বিরাট নামডাক। তার কারণ এই ইকো ফরেস্টের ইকোসিস্টেম। এখানে বিভিন্ন গাছের সমারোহ দেখতে পাওয়া যায়। শালের মেজরিটি থাকলেও এখানে 100-র বেশি প্রজাতির ওয়াইল্ড মাশরুম দেখতে পাওয়া যায়, যার এথনো মেডিসিনাল অ্যাপ্লিকেশন বহুল প্রচলিত। এছাড়াও এখানে পাওয়া গাছের মেথানোলিক এক্সট্রাক্টের মেডিসিনাল প্রসপেক্টের ওপরেও বর্তমানে গবেষণা চলছে। আর্থস্টার, মাইকোফ্লোরা, এমন ডাইভার্সিটিও খুবই কম লক্ষ্য করা যায় অন্য কোনো জায়গায়। ধীরে ধীরে ক্রমশ ঢুকে পড়ছি অরণ্যের অন্তর্দেশে। এই যেন এক অনাবিল আনন্দ। জঙ্গলের পরিবেশটা কেমন যেন এক মায়াবী আচ্ছাদন, হাতছানি দিয়ে ডাকে আর আকর্ষণ করে নিজের কাছে, আরও কাছে। ধীরে ধীরে শাল অধ্যুষিত জঙ্গলের দোরগোড়ায় এসে হাজির। ইচ্ছে করছে একটু নেমে ঘুরতে, তবে এখানে নয়, আরও ভেতরে যাব, নামবো একেবারে জঙ্গলের কেন্দ্রস্থলে। এই রাস্তা ধরে সোজা চলে গেলে শালবনির জঙ্গল পড়বে, যেটা কিনা আগের ভ্লগে ঘুরে এসেছি। তাই ওদিকে না এগিয়ে বরং এখান থেকে গ্রামের পথ ধরে গুড়গুড়িপাল স্ক্রাব ফরেস্টে ঢুকে পড়ব। আর তাই গ্রামের পথ ধরে এগিয়ে যেতে থাকলাম কৃত্রিম এই অরণ্যের অন্দরমহলে। অরণ্যের মাধুর্য হলো অরণ্য নিষ্পাপ, কিন্তু অরণ্যকে ধ্বংস করতে গেলে অরণ্য ভূভাগকে আনরুটেডও করে দিতে পারে। আর তার নিদর্শন তো আমরা চারিদিকে প্রাকৃতিক ধ্বংসলীলার চেহারায় দেখতেই পাচ্ছি। ধ্বংসাবশেষের ভাগশেষকে ভাগ ডিকে বোস বলে এক্ষণে হাজির জঙ্গলমহলের মেদিনীপুর জেলার মধ্যস্থলে। মেদিনীর ডাকে সাড়া দিয়ে শাল অরণ্যে আরও একবার, এবার নিখাদ জঙ্গলের মুহূর্ত। ভাবছি সামনে একবার দাঁড়াবো। এটাই বেস্ট প্লেস টু স্পেন্ড আ কোয়ালিটি টাইম। আর এখানে কোনো ওয়ালসও নেই। দুহাত ভরে আলিঙ্গন করে নিই অরণ্যের এই ইতিকথাকে, স্বাগত জানাই তার ধৈর্যশীলতাকে। আগামী জন্মে যেন গাছ হয়ে জন্মাতে পারি, কারণ জীবনে আপোষের যোগফল শূন্য। তাই গাছের মতন হতে হবে আমাদেরকেও। ট্রাই বিইং টলারেন্ট। দিবাকালের এই জঙ্গলের পরিবেশ যতটা মোহময়ী, রাতের অন্ধকারে এ স্থলই রোমহর্ষক। তবে মাঝে মাঝে অচেনা পাখির কুজন কিন্তু সেই রোমাঞ্চকে জানান দিচ্ছে বটে।
এখানে রাতে এসে একদিন থাকতে হবে, তবে জঙ্গলে রাত্রিবাস একটু সমস্যাজনক। আর ওই নেচার ক্যাম্পের কচকচি ম্যানমেড সভ্যতা আমার ভালো লাগে না। অর্গ্যানিক যা তা চিরকালই অপারকুলামের মতন ঢাকনা, একটা আচ্ছাদন, যা কিনা মা মাটিকে আগলে রেখেছে সকল দূষণের হাত থেকে। ঘুরে বেড়াচ্ছি জঙ্গলের ভেতরে, এদিক ওদিক চারিদিকে অগণিত সালের ছড়াছড়ি। আমাদের আসবাবে ব্যবহার হয় বলেই হয়তো এ নিয়ে এত কালোবাজারি, তবে অনেক সহজলভ্য, তাই হয়তো কিছুটা সস্তা। কিন্তু যদি গাছ আমাদের ঘরের শোভা বাড়ায়, তবে প্রকৃতিকে আগলে রাখবে কে? ভাবার বিষয়। প্রয়োজন কোনটা তা সত্যিই এবার বুঝতে হবে আমাদের। স্বাচ্ছন্দ্য নাকি সেফটি, চুজ করার পালা। চন্দন কাঠ দুর্লভ এবং এক্সপেন্সিভ, তাই হয়তো পুষ্পারা থাকে তা নিয়ে জনসমাজে মতামত দিতে। কিন্তু আমাদের শাল সহজলভ্য বলে কোনো ফুল ফল কি আসবে শালের সালিশি? এবার ফেরবার পালা। আবারও জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরপথে একটা বাইপাস রুট ধরে এগিয়ে চলেছি মেদিনীপুর রোডের কাছে। বেলায় বেলায় জঙ্গল থেকে বেরিয়ে না পড়লে ফিরতে অনেক রাত হয়ে যাবে যে। সারাদিনে প্রায় 182 কিলোমিটার পথ ঘোরা হয়ে গেছে। এবার সেই পথ পেরিয়ে ফিরতে হবে যে কংক্রিটের জঙ্গলে, সভ্যতার অভ্যন্তরে। তবে শেষ বেলায় যাবতীয় সব উপভোগ্য সঞ্চয় করে নিয়ে একটা দিনের ছুটিকে সেলাম জানিয়ে চাতাকলের পরিবেশে আহ্বান মুখর হতে হবে। কেমন লাগছে এই ব্লগ? আবারও ক্ষমাপ্রার্থী এই অনিচ্ছাকৃত ভুলের জন্য। চেষ্টা করব পরের বারে সুন্দর করে পরিবেশকে তুলে ধরার। তবে অন্য কোনো সাজেশন বা উপদেশ থাকলে নিশ্চয়ই জানাবেন, আর পরিবার ও বন্ধুদেরকেও একটু শেয়ার করে দেবেন। আপনাদের উৎসাহেই সফল হতে পারে এই প্রচেষ্টা। তবে আমি আমার কাজ করে যাব মন দিয়ে, এটুকু আশ্বাস দিতে পারি। তাই কমেন্ট ও শেয়ার খুবই প্রয়োজনীয় এই নোভাইসের অ্যামেচার হয়ে ওঠার। মনে রাখবেন, এক কমেন্ট এক গভর্নমেন্ট। আর এবার জঙ্গলের রাস্তা পেরিয়ে এসে পৌঁছালাম গ্রামের কিনারে। ধরে নেব মেদিনীপুর রোড আর এগিয়ে যাব NH-16 উদ্দেশ্যে। এখন কংসাবতী নদীর অ্যানিকাট স্ট্রাকচার অর্থাৎ ড্যামের পাশের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি মেদিনীপুর শহর পেরিয়ে ন্যাশনাল হাইওয়ের পথে। এই ড্যামটাও দেখার ইচ্ছে ছিল, কিন্তু এখানে ঢুকতে দেয় না, তাই আর সময় নষ্ট না করে হাত চালানোতেই মনোনিবেশ করি। আর ওপরের সাইনবোর্ডও ধন্যবাদ জানাচ্ছে এই অ্যানিকাট স্ট্রাকচারের রাস্তায় আসার জন্য। আর এবার NH-16 ধরে এগিয়ে যাব NH-6 উদ্দেশ্যে। আচ্ছা, পানিং কেমন লাগছে? ভালো লাগছে? তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আবারও মনে রাখবেন, এক লাইক এক লাইফ। আর এবার ফাইনালি এসে গেছি NH-6 পাদদেশে। গতি বাড়িয়ে বসন্তকালের এই পড়ন্ত বেলায় ছুটে চলি সিটি অফ জয়ের উদ্দেশ্যে। অটোমোবাইলের পথিকের এই লং রান অব্যাহত থাকবে এই আশা নিয়ে ও আপনাদের শুভ কামনা আশীর্বাদকে পাথেয় করে আবারও গুটি গুটি পায়ে এসে পড়েছি বালি ব্রিজে। আর বালি ব্রিজ যেন কলকাতার এই তার কাটা ট্রাফিক জ্যামের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। এক লাইক এক লাইফকে এক কমেন্ট করে এক গভর্নমেন্ট বানিয়ে ফেলুন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, টাটা।